দিলীপ দা সফল সভাপতি, কারণ তার টিমটাও খুব অসাধারণ ছিল। কাজেই একা দিলীপ দা কিছু করেছেন বা অন্য কেউ একা কিছু করে দেবেন এটা ভাবার কোনো কারণ নেই। আমরা কিছুদিন দেখেছিলাম যে দিলীপ ঘোষ একেবারে কোথাও নেই, কোনো পদে নেই, বা তাকে কোনো রকম সভায় দেখা যাচ্ছে না। এই যে বিজেপির সঙ্গে যে একটা দূরত্ব তৈরি হয়েছিল, আপনি তো দীর্ঘদিন ওনার সঙ্গে কাজ করেছেন। দিলীপ ঘোষ, এই যে আবার একটা ফিরে আসা দিলীপ ঘোষের, এই বিষয় নিয়ে আপনার কি মনে হয়? কোনো দূরত্ব তৈরি হয়নি, এটা ভুল কথা। শুধু বিজেপির কার্যকর্তাদের মানুষের কাছে পৌঁছতে হবে, এটা বড় চ্যালেঞ্জ বিজেপির কাছে। আমাদের পশ্চিমবঙ্গে যদি 2014 এবং 2019-এর ভোটের দিকে আমরা তাকাই, তাহলে দেখব বিজেপির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ 3 থেকে লাফিয়ে একেবারে 18, এবং সেখানে আমরা প্রত্যেক দিন যাদের নাম শুনতাম, যেসব নেতাদের, তার মধ্যে দিলীপ ঘোষ, সায়ন্তন বসু অন্যতম নাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে সায়ন্তন দা রয়েছেন। দাদা, আমরা যদি ফিরে তাকাই পশ্চিমবঙ্গের এই বিজেপির রাজনীতির দিকে, তাহলে কিন্তু আমরা দেখব যে সেই সময় 2014 থেকে তারপরের বছরগুলোতে একেবারে সামনে থেকে আপনারা লড়াই করেছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে। 2026-এ আমরা এই মুহূর্তে বসে রয়েছি। আমি বলছি যে 3 থেকে 18 আনা তো কঠিন ছিল অবশ্যই, এবং প্রধান বিরোধী হয়ে সিট সংখ্যা আরও বাড়ানো কি কঠিন হয়ে পড়ছে আপনাদের জন্য, নাকি কি অবস্থায় রয়েছে এই মুহূর্তে? দেখুন, সমস্ত কিছুই কঠিন। রাজনীতিতে কোনো কিছুই সহজ নয়, কোনো কিছু অত সহজে হয় না। লোকসভায় 2014-তে ভারতীয় জনতা পার্টি 2টো সিট জিতেছিল, আর 19 সালে ওটা আমরা 18টা জিতেছিলাম। 16 সালের বিধানসভায় 3টে সিট ছিল, আর 21-এ 77টা সিট হয়েছিল। তার আগে যদি কল্পনা করেন, তাহলে 2009-এ দার্জিলিং থেকে আমরা একটা সিট জিতেছিলাম, যশবন্ত সিং, লোকসভায়। আর মাঝে শ্রমিক ভট্টাচার্য বিধানসভায় গেছিলেন বাই ইলেকশনে 2014 সালের শেষে। আসলে তখন যেটা ছিল যে আমাদের দ্বিতীয় হতে হবে অন্তত, যদি প্রথম হতে না পারি, কারণ বাংলার রাজনীতিটা পোলারাইজড পলিটিক্স। ওটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ ছিল, আমরা দ্বিতীয় হয়েছি। এখন প্রথম হওয়ার পালা। সমস্ত কিছুই কঠিন, কোনো কিছু সহজ না। তখনও কঠিন ছিল, এখনও কঠিন আছে। তখন মানুষ বলতো যে বিজেপিকে ভোট দিয়ে কী হবে, বিজেপি তো জিততে পারবে না, বিজেপির সরকার হবে না। এখন যেমন সেটা মানুষ আর বলতে পারবে না যে বিজেপি জিততে পারবে না, বিজেপি তো জিততে পারবে। কিন্তু মানুষের কাছে এখন যেটা প্রশ্ন হচ্ছে যে বিজেপিকে গ্রাউন্ডে আরও ভিজিবল হতে হবে। এইটুকু কাজ বাকি আছে। গ্রাউন্ডে ভিজিবল হলেই, আরও বেশি করে মানুষের কাছে পৌঁছলেই মানুষ আমাদের ভোট দেবে। এবং দিলীপ ঘোষ, সেই সময় দিলীপ ঘোষ এবং এই সময় দিলীপ ঘোষের অনেকটা পার্থক্য। আমি বলছি একেবারে সামনে থেকে লড়াই দেওয়ার ক্ষেত্রে, নেতা হিসেবে আমরা কিছুদিন দেখেছিলাম যে দিলীপ ঘোষ একেবারে কোথাও নেই, কোনো পদে নেই, বা তাকে কোনো রকম সভায় দেখা যাচ্ছে না। এই যে বিজেপির সঙ্গে যে একটা দূরত্ব তৈরি হয়েছিল, আপনি তো দীর্ঘদিন ওনার সঙ্গে কাজ করেছেন। দিলীপ ঘোষ, এই যে আবার একটা ফিরে আসা দিলীপ ঘোষের, এই বিষয় নিয়ে আপনার কি মনে হয়? কোনো দূরত্ব তৈরি হয়নি, এটা ভুল কথা। দেখুন, আপনারা যারা সাংবাদিকতা করেন পশ্চিমবঙ্গে, তারা মূলত তৃণমূল, সিপিএম আর কিছুটা কংগ্রেসকে দেখে বাংলার রাজনীতিটার বা রাজনৈতিক দলের স্ট্রাকচারগুলো আন্দাজ করেছেন। বিজেপির স্ট্রাকচার ডিফারেন্ট আছে। যদি সিপিএমের সঙ্গে বিজেপির তুলনা করেন, সিপিএমের একজন যিনি দায়িত্বে আছেন, তিনি বছরের পর বছর দায়িত্বে থাকেন। আমার মনে আছে, আমি ছোটবেলায় দেখতাম সরোজ মুখার্জি সিপিএমের দায়িত্বে, তারপরে শৈলেন দাশগুপ্ত সিপিএমের দায়িত্বে। মানে আমার আজকের প্রায় 50 বছর বয়স, 49 বছর বয়স। আমি এই 49 বছরের জীবনে সিপিএমের মাত্র 5 থেকে 6 জন রাজ্য সম্পাদক দেখেছি। একজনের নাম সরোজ মুখার্জি, একজনের নাম শৈলেন দাশগুপ্ত, একজনের নাম অনিল বিশ্বাস, একজনের নাম বিমান বসু, আর এখন একজনের নাম মোহাম্মদ সেলিম। 5 জনই মনে করে বলতে পারলাম। মানে অ্যাভারেজে এক একজন হিসাব মতো 9 থেকে 10 বছর থেকেছেন। কিন্তু ভারতীয় জনতা পার্টিতে রাজ্য সভাপতি হয়েছেন হরিপদ ভারতী, আচার্য বিষ্ণুকান্ত শাস্ত্রী, সুকুমার বন্দ্যোপাধ্যায়, তপন শিকদার, অধ্যাপক অসীম ঘোষ, অধ্যাপক তথাগত রায়, সত্যব্রত মুখোপাধ্যায়, ব্যারিস্টার সত্যব্রত মুখোপাধ্যায়, রাহুল সিনহা, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, বর্তমানে শ্রমিক ভট্টাচার্য। 80 সালে বিজেপি পার্টির সৃষ্টি।
মানে আমার জন্মের পরে, হিসাব মতো ৪৫ বছরে ইতিমধ্যে ১১ জন, তার মানে অ্যাভারেজে ৪ বছর, অ্যাভারেজে ৪ বছর। কংগ্রেসে যদি আপনি দেখেন, কংগ্রেস একটা পরিবার কর্তৃক নিয়ন্ত্রিত হয়। নেহেরু গান্ধী পরিবার যা বলে দেবে তাই সেখানে ধ্রুব সত্য। নেহেরু গান্ধী পরিবার যদি বলে দেয় যে সূর্য পশ্চিম দিকে উঠছে, সমস্ত কংগ্রেস নেতাকে বলতে হবে সূর্য পশ্চিম দিকে উঠছে। আর তৃণমূল কংগ্রেসের কালীঘাট যা বলবে, আগে একজনই ছিলেন দিদিমণি, এখন পিসিমণি আর তার ভাইপো। বিজেপিতে তো এমন হয় না, বিজেপির স্ট্রাকচারটাই আলাদা। তার জন্য দিলীপ ঘোষ দায়িত্বে ছিলেন, এখন দায়িত্বে নেই। তার আগে রাহুলদা দায়িত্বে ছিলেন, এখন দায়িত্বে নেই। তথাগত রায় দায়িত্বে ছিলেন, এখন মুক্ত আছেন। কাজে এটা কন্টিনিউয়াস চলে বিজেপির, এটাই স্বাভাবিক। আজকে আপনি শ্রমিক ভট্টাচার্যকে দেখছেন, কালকে দেখবেন আরেকজন সভাপতি হয়েছে। এটা কন্টিনিউয়াস প্রসেস। কিন্তু দাদা, দিলীপ ঘোষের যে জনপ্রিয়তা নেতা হিসেবে কর্মীদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে, বাকি সবার এই যে রদ বদলের ক্ষেত্রে, সেটা হয়তো কোথাও তো একটা ঘাটতি হয়েছে। কারণ দিলীপ ঘোষ যেইভাবে মানে এই দল থেকে 3কে 18-এ নিয়ে এসেছে, সেটা তো একেবারেই প্রশংসনীয়। এবং সেক্ষেত্রে বাকি যারা আছে, এই যে আদি নব্য বিজেপি, বারবার সামনে চলে আসে এই বিষয়টা। এবং আরও একটা ন্যারেটিভ কাজ করছে যেখানে যে দিলীপ ঘোষ আসলে পুরনো যারা বিজেপি, তারাও এবার একসঙ্গে মাঠে নেমে কাজ করবে। আদি নব্যকে আমরা একসাথে মাঠে নামাতে পারবো 2026। দিলীপদা পার্টিতে নতুন, পার্টিতে দিলীপদা এসছেন 2015 সালে, 14 সালের শেষে 15 করে সঙ্গে ছিলেন, RSS-এর প্রচারক ছিলেন। আমাদের পরিবারে পুরনো, কিন্তু পার্টির পুরনো রাহুল সিনহা, শ্রমিক ভট্টাচার্য, তারা পার্টি করছেন 40 বছর 50 বছর ধরে। দিলীপদা সফল সভাপতি, কারণ তার টিমটাও খুব অসাধারণ ছিল। কাজেই একা দিলীপদা কিছু করেছেন বা অন্য কেউ একা কিছু করে দেবেন, এটা ভাবার কোনো কারণ নেই। কিন্তু একটা নেতৃত্ব ছিল। ভেঙ্কাইয়া নাইডু আমাদের সর্বভারতীয় সভাপতি ছিলেন, একটা কথা বলতেন, প্রেসিডেন্ট প্রিসাইডস, টিম ডিসাইডস। সভাপতি থাকেন, কিন্তু পার্টির টিমটা যদি ঠিকঠাক থাকে তাহলেই পার্টি এগোবে। দিলীপদার নেতৃত্বে পার্টি এগিয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বেও পার্টি এগোবে, এটা নিয়েও আমার মনের মধ্যে কোনো সন্দেহ নেই। কতটা এগোবে, কি হবে, সেটা ভবিষ্যৎ বলবে। শ্রমিকদারও নেতৃত্ব দেওয়ার যথেষ্ট যোগ্যতা আছে, পার্টির সবথেকে পুরনো কার্যকর্তাদের মধ্যে একজন। যত পুরনো কার্যকর্তা আছেন সবাইকে উনি প্রায় নামে চেনেন। কাজেই ভবিষ্যতে বোঝা যাবে কতটা কি হচ্ছে না হচ্ছে, কিন্তু দুই নেতারই যোগ্যতা ছিল এবং আছে। কতটা কার্যকরী হয় সেটা ফল বলবে। দাদা, এই মুহূর্তে কি আপনি সংগঠনে মন দিয়েছেন? কারণ আমরা যদি 2014-19 বা এই সালগুলোতে দেখি, একেবারে মিডিয়ার সামনে থেকে সেখানে শাসক দলকে আক্রমণ করা বা বাকি যারা রয়েছে তাদের আক্রমণ করা, এই মুহূর্তে তো একেবারে প্রচারের আড়ালে রয়েছেন আপনি। না, প্রচারে সবসময় থাকতে হবে তার তো মানে নেই। পার্টি তখন বলেছিল প্রচারের সামনে এসেছিলাম, পার্টি যদি আবার বলে আবার প্রচারের সামনে যাব। তো আজকে কতগুলো সভা আছে, আমি যাব সে সভাতে। কয়েকদিন ধরে আমাদের লাগাতার পথসভা চলছে, আমাকে প্রত্যেক দিন 3-4টে সভা করতে হচ্ছে। যেরকম পার্টির কর্মী কার্যকর্তা বিজেপি নেতৃত্ব বলবেন সেরকম করব। প্রচার দেখুন, আমরা তো পার্টি করি আজ থেকে 25-30 বছর ধরে, তারও বেশি। তখন বিজেপির একটা সভাতে একজন মিডিয়ার কাউকে ডাকা যেত না, ডাকলেও তিনি কিছু দেখাতেন না। এখন আপনারা ডিজিটাল মিডিয়াও হয়েছে, এমনি মিডিয়াও আছে, বিজেপির কিছু খবর পেলেই আপনারা আসেন, আপনারা উৎসাহ নিয়ে আসেন। আমরা প্রচারের বাইরে থেকে তো বেশিরভাগ সময় কাজ করেছি, 35-40 বছর যে কাজ করেছি তার মধ্যে 7-8 বছর হবে প্রচারের মধ্যে থেকে কাজ করেছি, বাকি তো প্রচারের বাইরে থেকে কাজ করতেই আমরা অভ্যস্ত ছিলাম। মিডিয়ার প্রচার আমাদের কাছে কোনো রকম মানে যাকে বলে আকর্ষণের বিষয় নয়। আমরা আমাদের কাজ করব, যেখানে মিডিয়ার প্রয়োজন হবে আমরা মিডিয়াকে পার্টি ডাকবে, যেখানে প্রয়োজন হবে মিডিয়া পার্টির প্রোগ্রামে আসবে, এটাই স্বাভাবিক। দাদা, একেবারে রাজনীতির ছাত্র হিসেবে আপনি এতজন সভাপতির নাম বললেন বিজেপির একটু আগে, একজন কর্মী হিসেবে আপনার সবচেয়ে কাছের বা আপনার মানে আপনি সবচেয়ে কাকে দেখে বেশি উজ্জীবিত হয়েছেন এই এতজন সভাপতির মধ্যে? অবশ্যই তপন শিকদার। তপনদার থেকে বড় নেতা এখনও রাজ্য বিজেপিতে আসেননি কেউ, এটা আমি ক্যামেরাতেই বলছি। তপনদা পার্টির হাজার হাজার কর্মীকে তিনি আমাদের সাথ দিয়েছেন। তপনদা পার্টির হাজার হাজার কর্মীকে তৈরি করেছেন। তপনদা একটা ক্ল্যারিয়ন কল দিলে, সেই যুগে যখন আমাদের এমপি নেই, এমএলএ নেই, কর্মীরা
পাহাড়ের চূড়া থেকে নিচে ঝাঁপ মারতে প্রস্তুত ছিল। দিলীপ দা অবশ্যই সফল সভাপতি, কিন্তু আমি বলছি যে পার্টির এখনো পর্যন্ত সবথেকে বড় নেতা তপন শিকদার। এবং দাদা, জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই যে প্যাটিস কাণ্ড যেটা হলো ময়দানে, সেটা একেবারে মানে প্রশংসা করার জায়গায় উল্টে বিপরীত কথা বলেছেন। এখনো পর্যন্ত উনি বিজেপিতে রয়েছেন, ফলত বলছেন অন্যায় হয়েছে। এই দেশে যারা দেশ চালায় সেই সব ব্যবসায়ীদের নিয়ে কথা বলুন না আপনারা। কি বলেছেন আমি জানি না। প্যাটিস কাণ্ডে পুলিশও বাড়াবাড়ি করেছে, মারধর করাও আমি সমর্থন করছি না, আমি পরিষ্কার ভাষায় বলছি। ওখানে মারধর করাটাও আমি সমর্থন করছি না, আবার পুলিশও বাড়াবাড়ি করেছে। তার ফলে এই যারা অভিযুক্ত তারা জামিন পেয়ে গেছেন। পুলিশ এসব কেস টেস না দিয়েই পারত। আর আমি আপনাদেরও বলি, মারধরটাকে আমি সমর্থন করি না। জাস্টিস গাঙ্গুলি কি বলেছেন সেটা উনি বলতে পারবেন, আমার জানা নেই উনি কি। মানে এরকম একটা গীতা পাঠের অনুষ্ঠানে আপনি কি মনে করেন একেবারে বাইরে লিখে দেওয়া উচিত ছিল যে এখানে আমিষ খাবার নিয়ে ঢুকবেন না বা এরকম খাবার বিক্রি করা যাবে না? আমি এসবের একদম পক্ষপাতী নই। দেখুন, কাউকে আপনি যদি দেখেন ওখানে তার আসা উচিত হয়নি, তাকে বুঝিয়েও বলা যেতে পারত। আমি হলে তো বুঝিয়ে বলতাম, ভাই তুমি এখান থেকে চলে যাও। বাঙালি আমরা, আমাদের কোনো খাদ্যাভ্যাসে কোনো সমস্যা নেই তো, আমরা তো মোটামুটিভাবে মাছ মাংস সবই খাই। গীতা পাঠের আসরে যেমন আমার বাড়ির পুজো ঘর, সেখানে স্বাভাবিকভাবেই তো আপনি আমিষ নিয়ে ঢুকবেন না। খেতে ঢুকতে আপনার বাড়ির মা বলবেন বা কেউ বলবেন, ভাই এখন ঢুকো না, বাইরে বসো, একটু পরে ঢুকো। এটাই নর্মাল হওয়া উচিত। কাজেই বারণ করা উচিত বা বার করে দেওয়া উচিত। মারধর করে সব সমস্যার সমাধান হয় না। এবং দাদা, একেবারে শেষ প্রশ্ন করব, এইবারে 26-এর ভোটে কি হবে বলে মনে হচ্ছেন, কি আশা করছেন আপনি? এতদিনের আপনার রাজনৈতিক অভিজ্ঞতা, একটা হলেও কি সিট বাড়বে বিজেপির? দেখুন, তৃণমূল কংগ্রেসকে কেউ পছন্দ করছে না। আমি যত মানুষের সঙ্গে কথা বলেছি, তৃণমূল কংগ্রেসকে সবাই অপছন্দ করছে। চোর ছেঁচোর, বালি পাথর কয়লা গরু, মানে এভাবে মানে দুকান কাটা একটা দল। একটা কান কেটে দিলে লোকে লজ্জায় দেওয়াল ঘেসে ঘেসে যায়, যাতে কান কাটাটা দেখতে না পায়। দুকান কাটা, এই দুকান কাটা দলকে কেউ পছন্দ করছে না। শুধু বিজেপির কার্যকর্তাদের মানুষের কাছে পৌঁছতে হবে, এটা বড় চ্যালেঞ্জ বিজেপির কাছে। তৃণমূল পারছে না সাধারণ মানুষের কাছে, একেবারে ডাইনিং টেবিলে ঢুকে পড়তে পারছে না। তৃণমূলের হুমকি সন্ত্রাসকে অগ্রাহ্য করে পৌঁছানো কঠিন কাজ, এত সহজ নয়। আমি আপনি যত সহজে আলোচনা করছি, যারা গ্রামে গঞ্জে কঠিন পরিস্থিতিতে কাজ করছেন বিজেপির হয়ে, তারা অনেক বড় কাজ করছেন। এটা কঠিন কাজ। এই বাধাটাকে যদি বিজেপির কার্যকর্তারা অতিক্রম করতে পারে, তৃণমূল কংগ্রেস পরাজিত হবে, এই বিশ্বাস আমার আছে। দিলীপ ঘোষ আসলে পুরনো যারা বিজেপি, তারাও এবার একসঙ্গে মাঠে নেমে কাজ করবে। আদি নব্যকে আমরা একসাথে মাঠে নামাতে পারবো 2026। দিলীপ